এরপর আমরা আসবো এককে। একক একক কি? কোনো রাশিকে পরিমাপ করার জন্য একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাপকে প্রমাণ মান হিসাবে ধরে নেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে অন্য পরিমাণগুলোকে পরিমাপ করা হয়। যেমন আমরা ধরে নিলাম এতটুকু জিনিস মানে 1 সেন্টিমিটার। এইবার আমাকে যদি এতটা পরশ রেখাকে মাপতে দেয় যেটা কত সেন্টিমিটার, তখন আমি এতটুকু অংশকে বারবার করে বসাবো। 1 সেন্টিমিটার, আরেকটা দিলাম 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এইভাবে আমরা পরিমাপ করতে পারবো একটা অনির্দিষ্ট বা একটা নতুন মানকে। এই যে নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাপকে আমি প্রমাণ মান হিসাবে ধরে নিলাম, আমি ধরিনি, এটা আগে থেকেই ধরা আছে। এই নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণটাকেই বলা হচ্ছে একক। এই মানগুলি আমরা যে যার মতো করে করি না, কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী আমরা আগে থেকেই সেই মানগুলোকে ধরে রেখেছি। সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। আগে আমরা জানব একক কত প্রকারের হয়। একক হয় 2 প্রকারের, মৌলিক একক এবং লব্ধ একক। আচ্ছা, আমরা বাংলার সাথে সাথে ইংরাজিতে টার্মগুলোও পড়তে থাকবো, কেন কি কোয়েশ্চেন অনেক সময় ইংরাজিতে উত্তর দিতেও সুবিধা হয়। প্রাথমিক একককে আমরা বলবো ফান্ডামেন্টাল ইউনিট এবং লব্ধ এককে বলবো ডিরাইভড ইউনিট। এটা কি হচ্ছে? প্রাথমিক একক বা মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট, এগুলো কোনগুলো? যেসব একক নিজে নিজেই গঠিত হয়, অপরের হেল্প নেয় না, তাদের বলা হয় ফান্ডামেন্টাল ইউনিটস। আর যারা অপরের হেল্প নিয়ে, অর্থাৎ এক বা একাধিক ফান্ডামেন্টাল ইউনিটের বা ফান্ডামেন্টাল ইউনিটসের হেল্প নিয়ে তৈরি হয়, তাদের বলা হয় লব্ধ একক। যেমন আমরা দেখছি সরণ একটা রাশি, এই সরণের একক সিজিএস পদ্ধতিতেই ধরলাম সেন্টিমিটার। কিন্তু বেগের আলোচনায় এলে বেগ এমন একটা রাশি যে রাশিটি 2টি রাশির একক নিয়ে তৈরি, সরণ এবং সময়। সরণের একক সেন্টিমিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে এর একক দাঁড়িয়ে যাচ্ছে সেমি পার সেকেন্ড। অর্থাৎ এখানে 2টি মৌলিক এককের, একটা সরণের একক আর একটা সময়ের একক, এই 2টি মৌলিক এককের সাহায্য নিতে হচ্ছে বেগের একক গঠনের সময়। তাহলে আমরা জানলাম যেসব একক নিজে নিজেই গঠিত হয় তাদের বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক একক, এবং যারা এক বা একাধিক ফান্ডামেন্টাল ইউনিট বা ইউনিটসের সাহায্য নিয়ে গঠিত হয় তাদের বলা হয় ডেরাইভড ইউনিট বা লব্ধ একক। এবার আমরা একক পদ্ধতি নিয়ে আলোচনা করব। মূলত 3টি একক পদ্ধতি নিয়ে আলোচনা করব।
সিজিএস, এমকেএস এবং এসআই, এফপিএস। এইগুলো কি করে আসছে? সিজিএস, এমকেএস বা এফপিএস, এইগুলি খুব সহজে আমরা বুঝতে পারবো। তিনটি মৌলিক রাশির একক দিয়ে এদের তৈরি করা হয়: দৈর্ঘ্য, ভর এবং সময়। দৈর্ঘ্যকে যখন আমরা সেন্টিমিটারে নেব, ভরকে যখন আমরা গ্রামে নেব, সময়কে যখন আমরা সেকেন্ডে প্রকাশ করব, তখন এই সেন্টিমিটারে সি, গ্রামে জি এবং সেকেন্ডের এস মিলে তৈরি হবে সিজিএস পদ্ধতি। আবার এই দৈর্ঘ্যকেই যখন আমরা মিটারে প্রকাশ করব, ভরকে যখন আমরা কিলোগ্রামে প্রকাশ করব এবং সময় আগের মতোই সেকেন্ডে প্রকাশ করব, তখন এম, মিটারের এম, কিলোগ্রামের কে এবং সময় সেকেন্ডের এস নিয়ে তৈরি হবে এটা এমকেএস পদ্ধতি। আবার দৈর্ঘ্যকে ফুট, ভরকে পাউন্ড এবং সময়কে সেকেন্ডে প্রকাশ করলে আমরা পাই এপিএস পদ্ধতি। এইগুলির মধ্যে এমকেএস পদ্ধতিকে এসআই পদ্ধতি বলা হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে এসআই পদ্ধতির প্রচলনই বেশি এবং এসআই পদ্ধতির সাহায্যেই আমরা বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে এটার ব্যবহার করে থাকি। এখন আমরা বেশ কিছু মৌলিক একক সম্পর্কে জানব। প্রথমেই বলছি দৈর্ঘ্য বা লেন্থ, যার এসআই ইউনিট মিটার, ভর বা মাস, যার এসআই ইউনিট কিলোগ্রাম, সময় বা টাইম, যার এসআই ইউনিট সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট, যার এসআই ইউনিট অ্যাম্পিয়ার, তাপমাত্রা বা টেম্পারেচার, যার এসআই ইউনিট কেলভিন, দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি, যার এসআই একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, যার এসআই ইউনিট মোল। এইগুলি হলো মূল একক বা মৌলিক একক। এই মৌলিক এককগুলির সাহায্যে আমরা বিভিন্ন লব্ধ একক তৈরি করতে পারি। এইবার আমরা বেশ কিছু এককের মধ্যেকার সম্পর্কটা দেখব। যেমন আমরা জানি 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম বা 10 কিউব গ্রাম। কিলোগ্রাম এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে ভরের একক, গ্রাম
সিজিএস পদ্ধতিতে ভরের একক। এইরমভাবেই 1 কিলোগ্রাম সমান 10 কিউব গ্রাম বা 1000 গ্রাম, বা আমরা জানি 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার। এই যে রিলেশনগুলো এককদের মধ্যে, সেইগুলো নিয়ে আমরা পড়ব। তবে এটা আলোচনা করে সময় নষ্ট না করে আমি একটি লিস্ট বানিয়েছি, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটিকে পজ করে এটা নোট ডাউন করে নিতে পারো। আমি পরপর ভিডিওগুলোকে আপলোড করব। আমার অনুরোধ থাকবে তোমাদের কাছে, ভিডিওগুলো একদম প্রথম থেকে সিকোয়েন্সিয়ালি দেখতে থাকবে, কারণ পদার্থবিদ্যা এমন একটা বিষয় যেটা একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আজ মনে হচ্ছে এগুলো খুব সিম্পল ব্যাপার, এগুলো না পড়লেও না দেখলেও চলবে, কিন্তু না, যখন আমি ভিতরে যাব, ডিটেলসে যাব আরও অন্য চ্যাপ্টারগুলোতে, তখন এগুলো বারবার খুব কাজে লাগবে। বিজ্ঞান এমন একটা বিষয় যেখানে মেমোরাইজ করে সব কিছু করা যায় না, কিছু কিছু জিনিস মেমোরাইজ করতে হয়। যেমন এই যে লিস্টটা, এটা তোমরা মেমোরাইজ করবে, বা যদি ট্রিক্সের সাহায্যে করা যায় করতে পারো, কিন্তু প্রত্যেকটা জায়গাকে তুমি মেমোরাইজ করতে পারো না। কেননা এতটা ভাস্ট সাবজেক্টকে তুমি যদি মেমোরাইজ করতে চেষ্টা করো, তোমার মনে অতটা থাকবে না। তুমি রিলেশন তৈরি করার চেষ্টা করো। এরপর আমরা আলোচনায় ফিরে আসছি। আমরা শিখব মাত্রা বা ডাইমেনশন। বন্ধুরা, হয়তো আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি খাতা পেন দিয়ে শুরু করলাম। যদি ভালো লাগে তো তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। যদি সত্যি আমি তোমাদের কোনো উপকারে আসতে পারি বা মনে হয় যে আমি তোমাদেরকে উপকার করতে পারবো, তাহলে সেটা কমেন্ট করো। তখন আমি বোর্ড বা অন্য অত্যাধুনিক পদ্ধতির প্রযুক্তিবিদ্যার ব্যবস্থা করার চেষ্টা করব। আমি এখন খাতা পেন দিয়ে শুরু করে দেখছি যে আমি পারছি কি না। তো আমরা আসছি মাত্রা বা ডাইমেনশনে। মাত্রা বা ডাইমেনশন, এটা নিয়ে আমি বেশি দূর যাব না। কেন? কারণ আমি পদার্থবিদ্যার খুব ডিটেলসে এখনও ঢুকিনি, প্রবেশ করিনি এখনো আমি। তাই আমি হঠাৎ করে যদি বলি যে কার্য বা ওয়ার্ক এর মাত্রা কী হবে, বা আমি হয়তো বললাম মোমেন্ট অফ ইনার্সিয়ার মাত্রা কী হবে, বা আমি বললাম ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা কী হবে, তখন সেটা বার করতে গেলে সমস্যার সৃষ্টি হবে। সমস্যাটা কী হবে না, এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি বা মোমেন্টাম বা ওয়ার্ক, এনার্জি, প্রেসার, এইগুলোর ফর্মুলাটাই যদি না আমি তোমাদের বলি, তাহলে মাত্রা বলাটা বের করাটা সমস্যাজনক হবে। তাই আমি তোমাদের এখন দেখাচ্ছি মাত্রা নির্ণয় করতে হয় কি করে। এবং ধীরে ধীরে যখন আমি এই বিষয়টার ভিতরে যাব, তখন যে যে রাশিগুলো আসবে, তাদের মাত্রা তোমরা নিজেরাই নির্ণয় করতে পারবে। আমি তোমাদেরকে এখন দু একটা দেখাচ্ছি খুব কমন কিছু উদাহরণ দিয়ে। যেমন ভরের মাত্রা মনে রাখবে এম, দৈর্ঘ্যের মাত্রা মনে রাখবে এল, সময়ের মাত্রা মনে রাখবে টি। এইগুলো তোমরা এখন মনে রাখো। এইগুলোকে পরে আরও যখন দরকার হবে আমি ধীরে ধীরে বলতে থাকবো। এখনই সব মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। মুখস্থ করতে থাকলে তুমি শেষ করতে পারবে না। এইগুলোর সাহায্যে আমি দু একটা মাত্রা নির্ণয় করা তোমাদের দেখাই। যেমন আমাকে বলা হলো ক্ষেত্রফল বার করতে।
ক্ষেত্রফলের মাত্রা বার করতে। ক্ষেত্রফল মানে আমরা কি জানি, যদি একটা আয়তক্ষেত্র নিই আমি, তাহলে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটিকে গুণ করলে আমরা পাই ক্ষেত্রফল। দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রাও এল, কারণ দৈর্ঘ্য প্রস্থ দুটোকেই আমরা সেন্টিমিটার মিটার ফুটেতে মাপি। তাহলে মাত্রা পেয়ে গেলাম ক্ষেত্রফলের এল স্কয়ার। এবার আমি আসছি আয়তনে। আয়তন, ধরো একটা আয়ত ঘনক নিলাম আমি, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে। আয়ত ঘনকের আয়তন বের করার সূত্র কি আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রা এল, উচ্চতার মাত্রা এল, আয়তনের মাত্রা কি হয়ে গেল, এল কিউব। এবং মাত্রাকে প্রকাশের সময় আমাকে তার ফর্মুলাটা জেনে রাখতে হবে রাশিটার। এবার নিলাম বেগ। বেগ মানে সরণ বাই সময়। সরণের মাত্রা মানে দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের মাত্রা টি। তাহলে বেগের মাত্রা কি হয়ে গেল, এল টি ইনভার্স। টিটা পাওয়ার 1 ছিল, উপরে উঠলে ওটা হয়ে গেল -1। আমি নিলাম বল। বল বের করার সূত্র ধীরে ধীরে তোমরা, আমি বেশি ডিটেলসে কেন যাচ্ছি না, দেখো এই বল বের করার সূত্রটা তোমরা যদি না জানো, তাহলে তোমরা বল বের করবে কি করে, বলের মাত্রাটা বের করবে কি করে। সেই জন্য আমি তবু একটা দুটো দেখাচ্ছি, আমি ধীরে ধীরে তোমরা জানতে পারবে। বল বের করার ফর্মুলা হলো ভর মাল্টিপ্লাই বাই ত্বরণ। তাহলে ভর হলো, ত্বরণের সময় আবার কি জানতে হবে, বেগ বাই সময়। বেগের সময় আবার কি জানতে হবে, বেগ মানে সরণ বাই সময়। আবার একটাই সময় নিচে ছিল, সময়টা নিচে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, ভর গুণ সরণ বাই সময় গুণ সময়। ভরের মাত্রা কি এম, সরণের মাত্রা কি এল, সময়ের মাত্রা কি টি, আবার একটা সময় টি। তাহলে এম এল বাই টি স্কয়ার বা এম এল টি টু দি পাওয়ার -2। কারণ এই পাওয়ার বা এই সূচক ওপরে উঠে গেলে তার ভ্যালু +2টা হয়ে যাবে -2। এইভাবে মাত্রা নির্ণয় করা হয়। এইবার ধীরে ধীরে যত বেশি রাশি সম্পর্কে জানবে, তাদের ফর্মুলাগুলো জানবে, তবে সেই রাশিগুলোর মাত্রা আরো ভালো করে তোমরা বের করতে পারবে। এটা প্রাথমিক কিছু আলোচনা হলো। এরপর আমি আসছি মোশনে। গতি এবং স্থিতি এই দুটি বিষয়ের উপরে আলোচনায় আসছি। আমরা কোনো বস্তুকে স্থির বলি, আবার কোনো বস্তুকে গতিশীল বলি। যখন আমরা কোনো বস্তুকে স্থির বা গতিশীল বলি, তখন আমাদেরকে বুঝতে হবে আমরা বস্তুটিকে স্থির বলছি আমার অবস্থানের উপর নির্ভর করে। অর্থাৎ একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, আমার ড্রয়িং অত ভালো নয়, তো একটু বোঝে নেওয়ার চেষ্টা করো। একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আরেকজন স্থির ব্যক্তি ওই ব্যক্তিটাকে স্থির অবস্থায় দেখছে। কিন্তু এই ব্যক্তিটাকে পাশ থেকে একটা ট্রেন বা বাসে বা কোনো চলমান যানের মধ্যে থাকা একজন ব্যক্তি, অর্থাৎ
একটা ট্রেনে বসে থাকা ব্যক্তি যে ট্রেনে চড়ে যাচ্ছে, সে কি একজন স্থির ব্যক্তিকে অপর একজন স্থির ব্যক্তি স্থির বলে মনে করছে, কিন্তু ওর পাশ থেকে চলমান ট্রেন চলে যাচ্ছে যখন, সেই চলমান ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি এই ব্যক্তিটিকে গতিশীল বলে মনে করবে। অর্থাৎ আমরা যখন কোনো বস্তুকে বা ব্যক্তিকে স্থির অবস্থায় দেখি, তখন বুঝতে হবে যে আমার পরিপ্রেক্ষিতে সে স্থির, বা গতিশীল অবস্থায় দেখি তখন বুঝতে হবে আমার পরিপ্রেক্ষিতে সে গতিশীল। তাই এই মহাবিশ্বে চরম স্থির বা চরম গতিশীল বলে কোনো বস্তু নেই। চরম স্থিতাবস্থাও নেই, চরম গতিও নেই। এই ব্যক্তিকে, এই স্থির ব্যক্তিটি স্থির দেখছে, কিন্তু এই চলমান ট্রেনে যাওয়া ব্যক্তিটি তাকে গতিশীল অবস্থায় দেখছে। এবার আমরা আসব দূরত্বে। দূরত্ব কি? কোনো বস্তু বা ব্যক্তি বা সাবস্ট্যান্স, একটা ব্যক্তি বা বস্তু, সে একটা জায়গা থেকে যাত্রা শুরু করলো। ধরো এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, বি বিন্দুতে গেল, সি বিন্দুতে গেল, ডি বিন্দুতে গেল, ই বিন্দুতে গেল। এইভাবে সে যে মোট পথ অতিক্রম করলো, এইটাকে বলা হচ্ছে, এই পথের সমষ্টিকে বলা হচ্ছে ওই ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ সে এ বিতে গেল, এ বি থেকে বি সিতে গেল, বি থেকে সি থেকে ডিতে গেল, বি সি ডি প্লাস ডিই, এই যে মোট পথ সে অতিক্রম করলো, এটাকে বলা হচ্ছে দূরত্ব। কিন্তু যখন সরণে আসবে, সরণ কি? সরণ, এই ব্যক্তিটি প্রথমে ছিল এ বিন্দুতে আর শেষে গিয়েছে ই বিন্দুতে। বস্তুটির এই প্রারম্ভিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে বলা হচ্ছে সরণ। তাহলে দূরত্বর সময় আমি কি বললাম? মোট যে পথ অতিক্রম করছে সেটা দূরত্ব। কিন্তু সরণের সময় কি দেখা গেল? যে সরলরৈখিক যে দূরত্ব, অর্থাৎ এ থেকে ই বা এ ই, এইটা হলো তার সরণ। তাহলে সরণের ক্ষেত্রে আমি কি বুঝলাম? সরলরৈখিক দূরত্ব কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক পথকে বা দূরত্বকে বলা হচ্ছে সরণ। তাহলে দূরত্বের সময় দেখলাম কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, এ অভিমুখ চেঞ্জ করছে, বারে বারে চেঞ্জ করছে, কিন্তু তাও এই মোট পথটাকে আমি দূরত্ব বললাম। সরণের সময় কি দেখছি? একটা নির্দিষ্ট অভিমুখ, একটা নির্দিষ্ট অভিমুখে সে তার যে স্থান পরিবর্তন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সরণ। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা জানতে পারছি যে দূরত্ব মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই দূরত্ব স্কেলার রাশি। সরণের মানও আছে আবার অভিমুখও আছে, তাই সরণ ভেক্টর রাশি। এককের কথা যদি আলোচনা করা যায়, দুজনেরই একক সেম। আগেও বলেছি, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার, আর এফপিএস পদ্ধতিতে ফুট। এরপর আমরা পড়ব দ্রুতি। দ্রুতি কি? একজন ব্যক্তি এই এ বিন্দুতে যাত্রা শুরু করেছিল, এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে ইতে গিয়েছে। তাই এই ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে? না এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই। এই যে পথ অতিক্রম করতে এই ব্যক্তির তো একটা সময় লেগেছে। এই অতিক্রান্ত দূরত্বকে যদি এই সময় দিয়ে ভাগ করে দিই আমি,
তাহলে আমি কি পাবো? প্রতি একক সময়ে সেই ব্যক্তিটা কতটা পথ গিয়েছে সেটা পাবো। তখন সেটাকে বলা হবে দ্রুতি। অর্থাৎ দ্রুতি মানে হলো প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ। একইভাবে বেগের ক্ষেত্রে চলে যায়। আমি এই পৃষ্ঠাতেই আলোচনাটা করছি, এইখানে একটু জায়গা নিয়ে নিচ্ছি কারণ এখান থেকে বুঝতে সুবিধা হবে। বেগের ক্ষেত্রে আমরা কি দেখব? এই ব্যক্তিটি এই মোট পথ অতিক্রম করতে যে সময় নিয়েছিল সেই সময়টাই দ্রুতির ক্ষেত্রেও যেমন কাজে লাগিয়েছি, বেগের ক্ষেত্রেও তেমন কাজে লাগাবো। অর্থাৎ ধরো আমি ধরে নিচ্ছি এইটা 3 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। তাহলে এই ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব কত হচ্ছে? 3, 2, 2, 4 যোগ করলাম, কত হয়ে গেল? 11 সেন্টিমিটার। এই 11 সেন্টিমিটার পথ অতিক্রম করতে ধরে নিচ্ছি এই ব্যক্তিটার সময় লেগেছিল 5 সেকেন্ড। তাহলে দ্রুতি কত হবে? দূরত্ব 11 সেন্টিমিটার বাই সময় তোমার 5 সেকেন্ড করলে হলো 2.2 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো একক, এটা দ্রুতি হয়ে গেল। কিন্তু এই একই সময়ে ব্যক্তিটি এ থেকে ইতে গিয়েছে, এ থেকে বি সি ডি হয়ে ইতে গিয়েছে। সরণের সময় আমি কোন পথটা নেব? শুধু এ থেকে ইর পথটা নেব। ধরো এ থেকে ইর পথটা হলো, ধরে নিচ্ছি আমি 4 সেন্টিমিটার। তাহলে আমার বেগের সময় আমি কি নেব? এই সরণ বাই সময়, 4 সেন্টিমিটার বাই সময়টা কিন্তু একই থাকছে। তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান মধ্যে যে সময়টা তার লেগেছে, সময়টা একই থেকে যাচ্ছে। কত থাকছে? আগেও লেগেছিল 5 সেকেন্ড, এবারেও লাগছে 5 সেকেন্ড। তাহলে হয়ে গেল 0.8 সেন্টিমিটার পার সেকেন্ড। সরল দ্রুতি আর বেগের পার্থক্যটা আশা করি বোঝা গেল। দ্রুতি এবং বেগের ক্ষেত্রে সময় একই থেকে গেল, কিন্তু এর মানটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো মানটা একই থাকতে পারে যদি এক বস্তুটা সোজাই যায়, কোনো অভিমুখ দিক পরিবর্তন না করে। ধরো সোজাই সে গেল ধরো 5 সেকেন্ডে সে গেল 6 সেন্টিমিটার, তার সময় লাগলো 5 সেকেন্ড, এ থেকে বিতে গিয়েছে। তাহলে তার দ্রুতি কত হবে? 6 সেন্টিমিটার বাই 5 সেকেন্ড। আবার বেগও কত হবে? 6 সেন্টিমিটার বাই 5 সেকেন্ড। কেন কি? এর ক্ষেত্রে দূরত্বটাও যা, সরণটাও একই, কারণ এর প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব এবি। এর মোট পথ এবি, প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বও এবি। তাই এই দুটো ক্ষেত্রেই মান তখন একই দাঁড়িয়ে যাবে। এখানেও বেরিয়ে গেল 1.2 সেমি পার সেকেন্ড, এখানেও তাই বেরিয়ে গেল 1.2 সেমি পার সেকেন্ড। একটা এক্সাম্পল নিই। ধরো একটা বস্তু বা একজন ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বিতে গেল, বি থেকে সিতে এলো, সি থেকে ডিতে এলো, ডি থেকে আবার এতেই ফিরে গেল। তাহলে এর দূরত্ব কত হবে? দূরত্ব কত হবে? এ বি গেল, আবার বি থেকে সিতে গেল বিসি, প্লাস সি থেকে ডিতে গেল সিডি, প্লাস ডি থেকে এতে গেল ডি। তাহলে ধরো এটা 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার ধরে নিলাম আমি।
তাহলে এর দূরত্ব কত হলো? 5 সেন্টিমিটার যোগ 3 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার যোগ 6 সেন্টিমিটার, অর্থাৎ 16 সেন্টিমিটার হলো এর দূরত্ব। কিন্তু এর সরণ কত হবে? সরণের কত হবে? এ তো এ থেকে যাত্রা শুরু করেছিল, এর প্রারম্ভিক অবস্থানও ছিল এ, অন্তিম অবস্থানও হলো এ, অর্থাৎ ও যেখানে ছিল সেখানেই ফিরে এসেছে। ধরো এই পথটা অতিক্রম করতে তার অনেক সময় লেগেছে, ধরো সময় লেগেছে 10 সেকেন্ড, সময় লেগে গেছে 10 সেকেন্ড, কিন্তু ও প্রথমেও যেখানে ছিল ও পরে তো সেখানেই ফিরে এসছে, তাই ওর সরণ কত হয়ে যাবে? 0। তাহলে আমরা দেখলাম একটা বস্তু দূরত্ব থাকতে পারে কিন্তু তার সরণ নাও থাকতে পারে। অর্থাৎ কোনো বস্তু যে কিছুটা দূরত্ব অতিক্রম করেছে মানে তার সরণ কিছুটা হয়েছে, এটা আমি বলতে পারি না। তাই আমি এটা বলতে পারি যে গতিশীল বস্তুর দূরত্ব অতিক্রম করবেই, গতিশীল বস্তু দূরত্ব অতিক্রম করবেই বা তার দূরত্ব থাকবেই, কিন্তু তার সরণ কিছু নাও হতে পারে, তার সরণ কিছু নাও হতে পারে। এবার দ্রুতির ক্ষেত্রেও দেখা যাক। দ্রুতির সময় আমরা কি দেখব? দ্রুতির সময় আমি জানি অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ যেটা 16 সেন্টিমিটার বেরিয়েছে সেটাকে সময় দিয়ে ভাগ করলাম, করে দূরত্বের একটা মান, দ্রুতির একটা মান পেলাম। কিন্তু বেগের সময় কি হবে? সরণ তো 0, তাকে সময় দিয়ে ভাগ করলে আর কি হবে? 0ই বেরোবে, অর্থাৎ এখানে বেগও 0 হয়ে যাচ্ছে। তাই গতিশীল বস্তুর দূরত্ব থাকবে, দূরত্ব সে অতিক্রম করবে, কিন্তু সরণ তার নাও থাকতে পারে। অর্থাৎ গতিশীল বস্তুর দূরত্বর সাথে সাথে কি বলতে পারি? দ্রুতি থাকবেই, কিন্তু তার সরণ বা বেগ নাও থাকতে পারে। এই বেগের আলোচনায় আসছি। বেগ আবার দু রকমের হয়, সমবেগ, অসমবেগ। সমবেগ কোনটা? যদি একটি নির্দিষ্ট সময়ের অন্তর ওই বস্তুটি কর্তৃক অতিক্রান্ত সরণ সমান থাকে, তখন আমি বলবো ওটা সমবেগে আছে। সরণ সমান থাকে মানে কি? ওই সরণের মান এবং অভিমুখ দুটোই একই থাকতে হবে। অর্থাৎ একটা ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করেছে, প্রথম 5 সেকেন্ডে গিয়েছে তোমার 4 সেন্টিমিটার, বিতে গেল। পরের 5 সেকেন্ডে বি থেকে সিতে গেছে, এটাও 4 সেন্টিমিটার। আবার পরের 5 সেকেন্ডে সি থেকে ডিতে গিয়েছে 4 সেন্টিমিটার। তাহলে বলবো যে এই ব্যক্তিটি সমবেগে যাচ্ছে। কিন্তু যদি দেখা যায় ব্যক্তিটি প্রথম 5 সেকেন্ডে গিয়েছে 4 সেন্টিমিটার, পরের 5 সেকেন্ডে গেল বি থেকে সিতে 7 সেন্টিমিটার, পরের 5 সেকেন্ডে গেল 3 সেন্টিমিটার, তখন কিন্তু আমি বলতে পারি না যেটা সমবেগে আছে, তখন কি বলবো? অসমবেগে আছে। এটা তো মানের পরিবর্তন হলো, অভিমুখ তো একই ছিল। আবার ধরো মান ঠিক আছে কিন্তু অভিমুখ পরিবর্তন হয়ে যাচ্ছে। ধরো এই ব্যক্তিটাকে নিয়ে আলোচনা করছি। এ প্রথম 5 সেকেন্ডে গিয়েছিল 4 সেন্টিমিটার, পরের 5 সেকেন্ডে আবার 4 সেন্টিমিটার, তারপরের 5 সেকেন্ডেও 4 সেন্টিমিটার। এইখানে দেখো প্রতিটা 5 সেকেন্ডের অন্তরে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের অন্তরে ও সমান পথ যাচ্ছে এবং একই দিকে যাচ্ছে, ওর অভিমুখও সেম রয়েছে, তাই এটা সমবেগ। এখানে
একই সময়ের অন্তরে ওর সরণের মান চেঞ্জ হচ্ছিল, তাই আমি সমবেগ বলতে পারিনি। এখানে দেখলাম মানের পরিবর্তন। এবার ধরো মান ঠিক আছে কিন্তু অভিমুখ বদলে গেল, অর্থাৎ একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, বিতে গেল, সে এই প্রথম 5 সেকেন্ডে গেল 6 সেন্টিমিটার, পরে বি